আমি সকালবেলা রেডি হয়ে কলেজে যাচ্ছি। আবার সেই পুরনো কলেজ লাইফ ফিরে এলো। রাস্তা দিয়ে নিজের মতো করে হেঁটে চলেছি। এখানকার তেমন কিছুই চিনি না। এই শহরে নতুন আসছি। তখন একটা গাড়ি বিদ্যুতের বেগে আমার পাশে দিয়ে ছুটে গেল। বাবা বড়লোক থাকলে যা করে আর কি। আমি এসব না ভেবে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যেতে লাগলাম। কলেজে এসে গেটের ভেতর দিয়ে প্রবেশ করছি। তখনই কিছু ভিন্ন ভিন্ন প্রাণীকে চোখে পড়ল। কেউ কান ধরে দাঁড়িয়ে আছে, কেউ সিগারেটে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এসব আর কি। আমি আবার মতো ক্লাসের দিকে যাচ্ছি। দোস্ত, কলেজে কি আজকাল খ্যাত ছেলেরাও চান্স পায় নাকি বলতো? ওই যে ছেলেটার দিকে তাকিয়ে দেখ, আমার তো দেখেই বমি আসছে। চল, মনে হচ্ছে আজকেই প্রথম, একটু মজা নিয়ে আসি। চল। আজকে একটা নতুন মুরগি পেলাম, দেখে মনে হচ্ছে বলদ বলদ। দাঁড়া ডাক দেই। এই খ্যাত, এদিকে আয়। কিরে, ওদিকে কোথায় খুঁজিস? এদিকে ডাকলাম, এদিকে আয়। আমি ওদের ডাক শুনেই কাছে গেলাম। আর কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই ওখান থেকে প্রিয়ার বান্ধবী বলতে লাগলো, প্রিয়া দেখ কেমন ভদ্র ছেলে। আহারে, তার কলেজে প্রথম বলে মনে হচ্ছে। কোন ইয়ারে শুনি? আর আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি। সরি আপু, আসলে এখানে আমি কাউকে তেমন ভালো করে চিনি না। এখন তো আপনাদের চিনলাম, আর এখন থেকে আর এমন ভুল হবে না। সরি আপু। এই, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে বকবক করছিস? প্রিয়া চৌধুরী, টপ বিজনেসম্যান রফিক সাহেবের একমাত্র মেয়ে। প্রিয়া, বিষয়টা দেখ তো। কি রে, আমরা তোর কোন কালের আপু হই? তুই আমাদের আপু ডাকছিস? এখন থেকে ম্যাম বলে ডাকবি, বুঝতে পারছিস? আর কোনো ভুল হলে মেরে তক্তা বানিয়ে দেব। এই কলেজ আমার, আমি এই কলেজে রাজত্ব করি, বুঝতে পারলি? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা আপু, আমাদের ক্লাসটা কোন দিকে একটু বলে দিতে পারবেন? আসলে আমি কিছু তো চিনি না, তাই বললাম। সোজা গিয়ে 2 তলায় যাবি। আর প্রথম ক্লাসটাই। এখন বিরক্ত করিস না, যা এখান থেকে। এই বলে ছেলেটা চলে গেল। আমি আর প্রিয়া কথা বলতে লাগলাম। এদিকে আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসেই দেখি সবার সামনে ব্রাঞ্চ ফাঁকা রয়েছে। আমি সেখানেই বসে পড়লাম। সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি পৃথিবীর বাইরে কোনো একটা গ্রহ থেকে আসছি। আমি বুঝতে পারছি ওরা কেন আমার দিকে তাকিয়ে আছে। আমার পরনে 60 টাকার জুতো, 150 টাকার ফুটপাথ থেকে কেনা প্যান্ট, আর একটা নর্মাল শার্ট, চুলে খ্যাতের মতো তেল দেওয়া, আর সবাই কত দামি দামি ড্রেস পরে আছে। একটু পর দেখতে পেলাম নাকি আর প্রিয়া। আসলে আমি ওদেরকে আগে থেকেই চিনি। ওদের ব্যাপারে বেশ খুঁজে নিয়েছিলাম, শুধুমাত্র নাম আর ছবিটা দেখেছিলাম। ওরা এসে আমার গালে ঠাস করে থাপ্পড় মারলো। আমি কিছু বুঝতে পারলাম না ওরা কেন আমাকে থাপ্পড় মারলো। আর তখন রাগী কণ্ঠে প্রিয়া বলতে লাগলো, কিরে খ্যাতের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বেঞ্চে বসার? তুই জানিস না এটা আমার বেঞ্চ? আমি কাউকে বসতে দেয় না। যা পেছনে যা। এসব ফকিরের বাচ্চা কোত্থেকে যে আসে আল্লাহই জানে। প্রিয়া এটা বলতে সবাই হেসে দিল। আমি মাথা নিচু করে পেছনে চলে আসলাম। পেছনে চুপচাপ একা বসে আছি। জানি আমার সাথে কেউ বসবে না। আমি মাঝে মাঝে করে বসে আছি। একটু পর স্যার ক্লাসে আসলো, সবাই দাঁড়িয়ে পড়লো। আমিও দাঁড়ালাম। আর তখন স্যার আমাকে বলতে লাগলো, এই ছেলে, তুমি কি সেই শাহরিয়ার রহমান? আজকে কলেজে নতুন অ্যাডমিশন নিছো? তো তোমার পরনে এমন ময়লা জামা কাপড় কেন? জি স্যার, আমি এসে শাহরিয়ার রহমান। স্যার, আমি এখানে পড়তে আসছি, কোনো ফ্যাশন শো করতে আসিনি। তাছাড়া স্যার, আমি অনেক গরিব পরিবারের, তাই আমার পরনে এমন ময়লা জামা কাপড়। সরি স্যার কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো। আর মন দিয়ে ক্লাস করবে। ক্লাসে কোনো ফাঁকি দিও না, ঠিক আছে? আর সবাই শোনো, ও হচ্ছে শাহরিয়ার রহমান। সবাই বন্ধুর মতো দেখবে আশা করছি। তারপর স্যার ক্লাস করতে লাগলো। আমিও মন দিয়ে ক্লাস করতে লাগলাম। এভাবেই সময়টা হলো। আমি এসবগুলো ক্লাস শেষ করে বাইরে বের হলাম। আর তখন দেখি প্রিয়া, রাখি আরও কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। তখনই আমাকে দেখে তারা ডাক দিল। আমি এটার ভয় পাচ্ছিলাম এতক্ষণ ধরেই। আমি কোনো উপায় না পেয়ে কাছে গেলাম আর সামনে মাথা নিচু করে দাঁড়ালাম। আর তখন প্রিয়া বলতে লাগলো, শোন, আমার পাটা মুছে দে, ময়লা লেগে গেছে। এই জন্য তুই টাকা পাবি, চিন্তা করিস না। তোকে 1000 টাকা দিব, নে কর। আরে প্রিয়া, এই ছোট লোকের বাচ্চা কি 1000 টাকা চোখে দেখছে কোনোদিন? এই ছোট লোকের বাচ্চা, কাজটা কর। এর জন্য তুই 1000 টাকা পাবি। তোর 1 মাসের খাবারের টাকা হয়ে যাবে। আমার যা আছে
তোদের মতো ফকিন্নির তা নেই। আমার তুলনা করতে গেলে তোরা আমার কাজের লোকের সমান হতে পারবি না, কথাটা মনে মনে বললাম। কিরে, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? কর, নইলে এমন মার খাওয়াবো ছেলেদের দিয়ে যে কোনোদিন হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারবি না। আমি না চাইতেও পকেট থেকে রুমাল বের করলাম আর নিচু হয়ে প্রিয়ার পা মুছতে লাগলাম। আর তখন সবাই আমাকে দেখে হাসছে। এত অপমান সহ্য করতে হচ্ছে আমাকে একটা কারণে, না হলে এদের কি করতাম তা আমি নিজেও জানি না। আমি মুছে দিয়ে দাঁড়ালাম আর তখন প্রিয়া তার ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে আমার সামনে ফেলে দিল আর বলতে লাগলো, আজকে থেকে তুই প্রতিদিন আমার জুতা মুছে দিবি, আর তোকে আমি 1000 টাকা দিব। এতে করে লাভটা তৈরি হবে। একটু কাজ করে 1000 টাকা পেলি। এখন টাকাটা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। আমি টাকাটা ফেলেই চলে আসলাম। পেছন থেকে আমি অনেককে দেখেছি, আমি শুনিনি। আমি আমার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম আর শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, কলেজে আখি আর প্রিয়ার জন্য আমার কাজটা করা যাবে না কি করে? ওরা তো সব সময় আমাকে সময় লেগে থাকে। তাহলে আমার কাজটা করব কোন সময়? ওদের কাছ থেকে আরও দূরে দূরে থাকতে হবে, তা না হলে আমার কাছে ব্যাঘাত ঘটবে। আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। ঘুম ভাগলো বিকেলবেলা। তারপর উঠে কফি বানিয়ে ছাদে চলে আসলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। দেখি কমিশনার স্যার কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আরও পাশ থেকে কমিশনার স্যার বলতে লাগলো, সারিয়াল, কি অবস্থা তোমার? প্রথম দিন কলেজে কেমন কাটলো? আর চারিদিকে কিছু দেখতে পেয়েছো? আমার কাজটা তাড়াতাড়ি করা চাই। প্রতিদিন কোটি কোটি টাকার ড্রাগস ডিল হচ্ছে এই কলেজে। স্যার, আজকে কলেজের সব কিছু দেখে আসছি। কালকে থেকে কাজ শুরু হবে। চিন্তা করবেন না, ওদেরকে আমি ঠিকই ধরে ফেলবো। আজ পর্যন্ত এই শাহরিয়ার জীবনে কখনো ব্যর্থ শব্দটা আসেনি। ঠিক আছে, সাবধানে কাজ করো যেন তোমাকে কেউ চিনতে না পারে। যেভাবে ছদ্মবেশে আছো এভাবে থাকো, আর শিক্ষকদের ওপরে একটু বেশি নজর রেখো। আমার ধারণাও এটার সাথে এরাও জড়িত আছে। বেস্ট অফ লাক মাই সন। তারপর স্যার কল কেটে দিল। আমি ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর পুরনো স্মৃতিগুলো ভাবছি। বাবা মারা যায় ছোটবেলায়, মা স্কুলে শিক্ষকতা করতেন। মা আমাকে কখনো ভাবার অভাবটা বুঝতে দেয়নি। আর সেই মা 2 বছর আগেই মারা গেছে। বাবা মার একমাত্র সন্তান ছিল, কতই না ভালো ছিল ছোটবেলাটায়। এসব ভাবতে ভাবতেই চোখটা ঝাপসা হয়ে আসলো। আমি চোখটা মুছে মায়ের সেই হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল। এভাবেই সময়টা পার হলো। সন্ধ্যাবেলায় রুমে এসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর ল্যাপটপে অনেক রাত পর্যন্ত কাজ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো। আর ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিলাম আর হাতে নিয়ে দেখলাম কারো মেসেজ। আমি মেসেজটা ওপেন করলাম আর দেখলাম আদিবা মেসেজ দিয়েছে। আজ হঠাৎ করে 4 বছর পর মেসেজ। কারোর অনুভূতি বলছি, আমি এখনো তোমায় বড্ড মিস করি। সেদিন আমার কোনো দোষ ছিল না সারে। আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনো ভালোবাসি। বলো তুমি কোথায় আছো? মেসেজটা দেখে আমি আর কোনো কথা বলতে পারছি না। কেমন যেন সব কিছু থেমে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। যাকে এতটা ভালোবাসলাম সে নিজের ইচ্ছায় চলে গেল। এখন আবার কেন ফিরে আসলো আমি কিছু ভাবতে পারছি না। আমি ফ্রেশ হতে চলে আসলাম আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কলেজের জন্য। তারপর ফোনটা নিয়ে কলেজ যেতে লাগলাম। আর কলেজে এসে দেখি প্রিয়া আর আঁখি একটা ছেলের সাথে কথা বলছে। আমি ভালো করে দেখলাম এটার কেউ নয়, এটা নেতার ছেলে অভি। আমি এক পা দিয়ে যেতে লাগলাম আর তখন কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে ঘাসের উপর পড়ে গেলাম আর তাকে দেখি আঁখি ধাক্কাটা দিয়েছে। আর আমি পড়ে আছি দেখে সবাই হাসতে লাগলো। আর তখন প্রিয়া বলতে লাগলো, জানিস শফি, আমাদের কলেজে একজন মুচি পড়তে আসে। তাহলে একবার ভেবে দেখ আমাদের অবস্থাটা কোথায় হয়ে দাঁড়িয়ে। স্যার কেন যে এই খ্যাটটাকে অ্যাডমিশন দিতে গেল কিছুই বুঝতে পারছি না। আরে দেখ দেখ কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এখনই চোখ দিয়ে গিলে খাবে। অভি, তুই কিছু বলবি? দেখ কিভাবে তাকাচ্ছে। তখনই ছেলেটা এসে আমাকে তুললো আর 2-3টা থাপ্পড় মারলো। আমি কিছু বললাম না। আমার প্রথম টার্গেট হচ্ছে অভি। তারপর আমাকে অনেক অপমান করে আমি সব কিছু মুখ বুজে সহ্য করে ক্লাসে চলে আসি। আর একটু পর স্যার আসলো আর স্যারের পেছনে আমি আঁখি আর প্রিয়াও আসলো আর এসে বসলো। আর তখন স্যার সবার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাদের কলেজের সাথে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে এখন নির্বাচন করা হবে। পরে সেই 3 জনকে নির্বাচন করে অন্য কলেজের সাথে
বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। বুঝতে পারছো তোমরা? প্রিয়া, তুমি এটার নেতৃত্ব দেবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরাই জয়ী হব। প্রতিদিন আমিই জয়ী হই, এবারও সেটা কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু আর কে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? কেউ তো হাত তুলছে না। আচ্ছা, তোমরা এত বড় হয়েছো, তাহলে ভয় কেন পাও বলো তো? আচ্ছা, এখানে জোরের কিছুই নেই। এই যে নতুন ছেলে শাহরিয়ার রহমান, তুমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জি স্যার, আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। প্লিজ স্যার, আপনি ব্যবস্থা করে দিন, আমি পারবো ইনশাল্লাহ। স্যার, এই পাগলে কি বলে যে কিনা ক্লাসে পড়া ঠিক মতো পারে না, খ্যাতের মতো দেখতে, আর সে নাকি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে? হাসালেন স্যার। প্রিয়া, আমি তোমার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করিনি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাউকে এভাবে ছোট করে কখনো কথা বলবে না, বুঝতে পারছো? জি স্যার, আর এমন হবে না, ভুল হয়ে গেছে। এই বলে বসে পড়লাম, আর রাগ হচ্ছে অনেক। মনে হচ্ছে এই খ্যাতকে এখনই গুলি করে মারি। আজকে এই খ্যাতটার জন্য স্যার আমাকে এতগুলো কথা শোনালো। স্যার আমাকে এতদিন চোখ তুলে কথা বলার সাহস পর্যন্ত হয় নাই। শাহরিয়ারের বাচ্চা, তোর খবর আছে বলে দিলাম। আমি বসে বসে মনে মনে হাসছি আর বলছি, স্যার, এসব শিক্ষার্থীদের তো পড়াতে পারবই। আপনি যদি আসেন, আপনাকে সহ পড়াবো, লেভেলে আসেন আগে। এসব ভেবে একা একা হাসতে লাগলাম। তখন স্যার বলতে লাগলো, সবাই কালকের জন্য প্রস্তুতি নিয়ে আসবে। কালকে তোমাদের কলেজের মধ্যে আগে হবে, পরে যারা সিলেক্ট হবে তাদেরকে অন্য কলেজের সাথে বিতর্ক আয়োজন করা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তারপর স্যার চলে গেল, আর এইভাবে সবগুলো ক্লাস শেষ করলাম আর বের হলাম। আর তখন হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি প্রিয়া। আমি অন্য পাশ দিয়ে যেতে লাগলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। দেখে নিল আর আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, আর তখন প্রিয়া আমাকে বলতে লাগলো, কিরে খ্যাতের বাচ্চা, তুই আমাকে দেখেও না দেখার ফান করে চলে যাচ্ছিস? তোর সাহস তো কম না। আমি তোকে বলেছিলাম না তুই প্রতিদিন আমার সাথে দেখা করে তারপরে যাবি? তুই কি আমাকে কোনো কিছু দাম দিচ্ছিস না? জানিস আমি কি করতে পারি? আসলে ম্যাম, আমাকে ক্ষমা করে দিন, আমার একটু তাড়া ছিল, তাই আর কি যেতে যাচ্ছিলাম। আপনার যদি কোনো সমস্যা না থাকে আমি যাই, কালকে আপনার সাথে কথা বলি। বাবা, প্রিয়া, দেখেছিস খ্যাতের বাচ্চা আবার মুখে কথা বলে। ভালো, তোর সাথে কথাও বলে। তুই কি এসব সহ্য করবি নাকি কিছু বলবি, কোনটা? এই খ্যাত, কান ধরে উঠবস করবি, তারপর বাসায় যাবি। আর কোনো ব্যতিক্রম হলে তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। তোকে মারতে আমার বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি কর। আমি কোনো উপায় পেলাম না। আমি যে মাত্র কানে ধরলাম, তখনই রেগে প্রিন্সিপাল স্যার এদিকে আসছে। তারপর রিয়া চলে গেল, আমিও বেঁচে গেলাম। আমিও চলে আসলাম। হঠাৎ দেখি অভি একটা প্যাকেট নিয়ে এসে প্রিন্সিপাল স্যারের হাতে দিল। রঙিন কাগজে মোড়ানো। আমি একটা লুকিয়ে পিক তুলে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিলাম। আর যখনই ফোনটা হাতে নিলাম, তখনই দেখি আদিবা মেসেজ। আমি আদিবার মেসেজটা ওপেন করলাম, আর আদিবা বলল, অনেক কষ্টে তোমার ঠিকানাটা বের করেছি। তুমি নাকি এই শহরে আছো। আমিও আজকে এই শহরে এসেছি একটা কাজে। একটা নতুন চাকরি হয়েছে একটা কলেজে, তাই আজকে বিকেলে একটু দেখা করতে পারবে? প্লিজ না করো না, অনেক দেখতে ইচ্ছে করছে তোমাকে। মেসেজটা পড়ে আমি কিছুটা মুচকি হাসি দিলাম। আর তখনই আদিবার নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করলাম, আরও পাশ থেকে কোনো কথা বলছে না। দুজনেই নীরবতা পালন করছি। এভাবে ব্যস্ত সময় পার হলো। আর তখন অন্য পাশ থেকে আদিবা বলতে লাগলো, আমি জানি তোমার সাথে কথা বলার অধিকারটুকু আমার নেই, তবু অনেক আশা নিয়ে তোমাকে কল দিয়েছিলাম। তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করবে? আর কখনো দেখা করবো না, জাস্ট একটাবার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে বিকেলবেলা পার্কে চলে আসেন। আমি বিকেল 4টার দিকে ওখানে থাকবো। রাখছি, এখন ভালো লাগছে না কিছু। এই বলে এমনি কলটা কেটে দিলাম। তারপর শুয়ে রইলাম। শুয়ে শুয়ে ফোন টিপছি আর ভাবছি আজকে রাতে অপারেশনে যেতে হবে। এভাবে সময়টা পার হলো। আর বিকেলবেলা রেডি হচ্ছি। কালো প্যান্ট, টি শার্ট, ওপরে লেদার জ্যাকেট, কালো সানগ্লাস, পায়ে লোফার, জেদটা। তারপর বাইকের চাবিটা নিয়ে বাইকটা গ্যারেজ থেকে বের করলাম আর পার্কে যেতে লাগলাম। পার্কে এসে দেখি আদিবা অনেক আগে থেকেই বসে আছে, নীল শাড়ি পরে আছে। আমি ওর সামনে গিয়েই বাইকটা ব্রেক করলাম।
আর হেলমেটটা মাথা থেকে খুললাম। তারপর ওর পাশে বেশ দূরত্ব রেখে বসলাম। আর তখন আদিবা আমাকে বলতে লাগলো, আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো দেখছি। বেশ অনেক উন্নতি হয়েছে তোমার, চেনাই যাচ্ছে না আগে শাহরিয়ার কি ছিল আর এখন কি হয়েছে। মানুষ সবসময় পরিবর্তনশীল, তবে পরিবর্তনটা হওয়া দরকার। ভালো কাজে পরিবর্তনটা কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় হয়তো, যার জন্য আজ আর বলতে পারলাম না, থেমে গেলাম। আর তখন আদিবা বলতে লাগলো, তোমাকে ছেড়ে আসার পর জীবনে অনেক কিছুই নেমে আসে। বিয়েটা হলো, বিয়ের কয়েকদিন ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে যার সাথে বিয়ে হয় অনেকটা পরিবর্তন লক্ষ্য করলাম। ওর সাথে আমি কখনো হ্যাপি ছিলাম না, সবসময় ঝগড়া হতো আমাদের। কি করব, বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। অনেকবার রাগ করে বাসায় গিয়েছি, কিন্তু বাবা মা জোর করে এই বাসায় দিয়ে গেছে। কখনো হ্যাপি হইনি জানো। কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না গো। সেদিন ভালো থাকার জন্যই তো ছেড়ে গিয়েছিলে, তাহলে কেন ভালো থাকতে পারোনি? তুমি তুমি চলে যাওয়ার কয়েকদিন পর মা মারা যায়। সব মিলিয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আর তখনই জানতে পারি পুলিশের চাকরিটা হয়ে গেছে। চাকরি করার কোনো ইচ্ছে ছিল না আমার। একদিকে মা বাবাকে হারানো, এতিম খায়ের দিকে নিজের ভালোবাসা বিসর্জন, সব মিলিয়ে কেমন যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। তারপর বন্ধুবান্ধব জোর করে পুলিশে পাঠিয়ে দেয়, সেখানে ট্রেনিং, অতঃপর পোস্টিং করা হয়। তারপর থেকে একাই আছি। তোমার কথা বলো। বিয়ের 1 বছর পর আমি প্রেগনেন্ট হই। এটা আমার কোনো ইচ্ছে ছিল না সংসার করার, কিন্তু পেটের মধ্যে নিষ্পাপ একটা প্রাণের কথা চিন্তা করে রেখে দিলাম। হয়ে গেলাম ছেলের মা। ছেলে এখন ক্লাস 2তে পড়ে। ছেলে হওয়ার 2 মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে দেয় এবং সন্তান সে নিতে চায় না। তাই বাধ্য হয়েই বাবা মার কাছে আশ্রয় নিতে হয়। বাবা মা ভালো চোখে দেখলেও আমার বড় ভাই ভাবি ভালো চোখে দেখতো না, কারণ আমি আমার ছেলের দায়ভার কে নিবে। তারপর বাধ্য হয়ে এই চাকরি খুঁজতে লাগলাম। অবশেষে চাকরি খুঁজে এই কলেজে চাকরিটা হয়। আমি এখন এই কলেজে বাংলা শিক্ষক হিসেবে জয়েন করেছি। তবে একটা কথা কি জানো শাহরিয়ার, তোমার মতো না কাউকে পাইনি আমি। কেউ আমাকে কল দিয়ে বলে না যে তোমাকে না বড্ড মিস করছি। কেউ আমাকে বলে না যে এখন ঘুমাও, ফজরের সময় কল দিয়ে জাগিয়ে দেব, তখন নামাজ পড়ে দুজনে কথা বলবো। সব কিছু তো স্মৃতি হয়ে গেছে, তাহলে স্মৃতিটুকু আঁকড়ে ধরে লাভ কি? শুধু কষ্ট ছাড়া আর কিছু পাবে না। আমার আর এখন তোমার কথা মনে হয় না। এখন একাই ভালো আছি। কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করতে ইচ্ছে করে না। আজকে দিনের কথা মনে আছে? আজকের দিনে আমাদের একটা শুভ দিন ছিল। এই দিন তুমি আমাকে ভালোবাসো কথাটা বলেছিলে, আর এই দিন থেকে আমাদের শুরু হয় জীবনের পথ চলা। হয়তো আমাদের নিয়তি এটাই চেয়েছিলাম, আমরা যেন এক না হতে পারি। আমি কখনো তোমার দোষ দেব না, কারণ ভালোবাসার মানুষকে কখনো দোষ দেওয়া যায় না, শুধু ভালোবাসা যায়। সেদিন যদি তোমার হাতটা শক্ত করে ধরে রাখতাম, পরিবারের কথাটা না শুনতাম, তাহলে হয়তো ভালো থাকতাম। আজ না হয় কাল আমার পরিবার ঠিকই মেনে নিত। এখন আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু সময়টা যে আর নেই। মানুষ কিছু একটা হারানোর পর সব কিছু বুঝতে পারে, তখন বুঝতে পেরেও কোনো লাভ হয় না। সেই ভুলটা ভুল থেকে যায়। তোমার জন্য প্রতিটা রাত কান্না করেছি। সেদিন আমি তোমার হাতটা পর্যন্ত ধরে বলেছিলাম, আমাকে ছেড়ে যেও না। আমাকে কি মন থেকে ক্ষমা করা যায় না? জানো, এখন না তোমাকে না প্রতিটা রাতে স্বপ্নে দেখি। জানি না, আগে স্মৃতিগুলো পট্ট করে মনে হয় এখনই তোমার কাছে ছুটে এসে, কিন্তু ওই যে দেখো কোনো একটা বাধা। বেঈমানকে কখনো ক্ষমা করা উচিত না। ভদ্র ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি সেটা বুঝলে না। তুমি তোমার পরিবারের দিক তাই দেখলে। সেদিন যদি পালিয়ে আসতাম তাহলে আজ পর্যন্ত একা থাকতে হতো না। পরিবার ঠিকই মেনে নিত। আচ্ছা, অনেক কথা বললাম, বলো কি খাবে? ফুচকা নাকি চটপটি? পছন্দটা আগের মতোই আছে। দুজনে মিলে একসাথে চটপটি খাওয়া, একে অপরের খাইয়ে দেওয়া, দুজনে ভবিষ্যতের নাম ঠিক করে রাখা। আর সেই নাম অনুযায়ী ছেলের নাম রেখেছি তানিন রহমান। হ্যাঁ, কেন এই নামটা কেন রাখলে? এই নামটা তো কবেই হারিয়ে গেছে। এই নামটা রাখার কোনো দরকার ছিল না, শুধু শুধু কষ্ট পাওয়া। আচ্ছা তুমি বসো, আমি চটপটি নিয়ে আসছি। আমি উঠে ফুচকাওয়ালা মামাকে চটপটি বানাতে বললাম, আর এখানে 1 প্লেট চটপটি দিতে বললাম। তারপর আমি এসে বসলাম, আর একটু পর মামা চটপটি নিয়ে এসে দিল। আমি আদিবাকে দিলাম, আর তখন আদিবা বলতে লাগলো, আজও তুমি আমার কাছ থেকে কিছু লুকাতে পারলে না। তুমি সব কিছু লুকালেও
তোমার চোখ কিন্তু কোনো বাধা মানছে না। তোমার চোখ দেখে আমি সব কিছু বুঝতে পারি। আমি না, এটা 100% সত্যি। আমি তোমার জন্য এখন আর কান্না করি না। তোমার জন্য মনের ভেতর কোনো ফিলিংস নেই। তোমাকে আমি এখনো ঘৃণা করি। হয়তো আমার কথা তোমার আরও অনেক খারাপ লাগছে, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তব। তোমাকে বলেছিলাম না যে তোমাকে যদি ধর্ষণ করা হতো বা এর চেয়ে বেশি কিছু করা হতো, তবুও আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকেই বিয়ে করতাম। কিন্তু তুমি যেটা আমার সাথে করেছো সেটা হচ্ছে বেইমানি। বেইমানকে কখনো ক্ষমা করা উচিত না। আর একটু থাকো না, ভালোই তো লাগছে। আর আমাদের আবার কবে দেখা হবে? তুমি এতটা পরিবর্তন হয়ে যাবে ভাবতে পারিনি কখনো। তখনই ও বাইকে উঠে হেলমেট পরে নিল আর ফুচকাওয়ালা মামার কাছে বিলটা দিয়ে চলে গেল। একটা বার পিছনে ফিরে তাকালো না। আমি দীর্ঘশ্বাস ফেলে ওখানেই চটপটে রেখে বাসায় যেতে লাগলাম। একটু পর রিক্সা নিলাম। চোখ দিয়ে অঝোর ধারার পানি পড়ছে। কেন জানি আজকে চোখের পানি কোনো বাধা মানছে না। আমি সেখান থেকে এসে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে একটু কাজ করলাম। কাজ করে রাত 8টার দিকে বের হলাম। এখন কলেজে যেতে হবে। আমি কলেজের বেশ দূরে বাইক রেখে কলেজে প্রবেশ করলাম। তারপর ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সোজা প্রিন্সিপালের রুমে গেলাম। প্রিন্সিপালের রুমে গিয়ে দেখি দরজায় লক করা। আমি পকেট থেকে রিভলভারটা বের করে সাইলেন্সার লাগিয়ে গুলি করলাম, আর লক খুলে গেল। আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর সকল ফাইল একের পর এক দেখতে থাকলাম, কিন্তু কোথাও সেই ফাইলটা দেখতে পেলাম না। হঠাৎ করেই চোখ গেল আলমারির নিচে, আর দেখতে পেলাম অভির দেওয়া সেই প্যাকেটটা। আমি প্যাকেটটা হাতে নিলাম আর দেখি ট্যাগারটা খোলা। তার মানে প্রিন্সিপালের সেটা খুলেছিল। আমি আবার প্যাকেটটা খুললাম, আর খুলে দেখি এখানে ইয়াবা রয়েছে। প্রায় 350টার মতো ইয়াবা রয়েছে। আমি কমিশনার স্যারকে কল দিলাম। একটু পর স্যার কল ধরলো, আর আমি এপাশ থেকে বলতে লাগলাম, আমি স্যার প্রিন্সিপালের কেবিনে আমি কিছু জিনিস পেয়েছি। এটা প্রিন্সিপালকে কেন অ্যারেস্ট করার জন্য যথেষ্ট, কিন্তু আমি এটা কখন করছি না। আমাকে আরও কিছু বের করতে হবে। আমি চাই গোড়া থেকেই চক্রটা তুলে ফেলতে। এখন প্রিন্সিপালকে অ্যারেস্ট করলে সমস্যা হবে, উপর থেকে অনেক চাপ আসবে। আমি ঠিক বুঝতে পেরেছি তুমি তোমার মতো কাজটা এগিয়ে নিতে চাও। কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে। আমি সবসময় তোমার জন্য প্রস্তুত আছি। আর সাবধানে। তারপর আমি কল কেটে দিলাম, আর এগুলো আমার সাথে করে নিলাম। তারপর আমি সে ফাইলটা খুঁজে পেলাম। সেই ফাইলটা নিয়ে আমি বের হয়ে চলে আসলাম। বের হয়ে আসতে যাব, তখন কিছু একটা সাথে হোঁচট খাই। আমি ওর নিচে তাকিয়ে দেখি একটা বড় করে কার্পেট বেছানো। কেন জানি কার্পেটটা তুলতে ইচ্ছে হলো। আমি তুলে যা দেখতে পেলাম তা দেখে আমি অবাক। এখানে একটা দরজা রয়েছে, মনে হচ্ছে এটা নিজের দিকে নিয়ে গেছে। আমি এই দরজাটা খুললাম। দরজা বললে ভুল হবে, ঢাকনা দেখি সিঁড়ির মতো বানানো। আমি কোমর থেকে পিস্তলটা হাতে নিয়ে সামনের দিকে তাক করে এক পা দুপা করে সামনে আগাতে লাগলাম। নামতে নামতেই নিচে নেমে চলে আসলাম। নেমে চারিদিকে তাকিয়ে দেখি বিশাল বড় গোডাউন। আমি একটা বস্তা খুলে দেখতে গেলাম, এখানে অনেক ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে। এটা দেখে আমার কেমন যেন মাথা ঘুরছে। তার মানে প্রিন্সিপাল এখানে কলেজের ভেতর গোডাউন বানিয়ে রেখেছে। তার মানে এগুলো হয়তো সেখান থেকে সাপ্লাই করে। আমি সব কিছু ভিডিও করে রেকর্ড করে নিলাম। তারপর চলে আসলাম কলেজের বাইরে। আমি বাইক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের ল্যাপটপে বসে অনেক রাত পর্যন্ত কাজ করলাম। সব কিছু ফাইল রেডি করলাম, আর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভেঙে গেল কারোর কল দেওয়ার কারণে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আদিবা কল দিয়েছে। আমি কলটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে নিলাম কলেজের জন্য। কলেজে হেঁটে হেঁটে আসতে লাগলাম, আর তখনই আমার সামনে একটা রিক্সা দাঁড়ালো। আর তখন দেখতে পেলাম রিক্সা থেকে আদিবা নামলো, আর আমাকে বলতে লাগলো, কোথায় যাচ্ছ? সকালে কল দিলাম, কল কেটে দিলে যে। ব্যস্ত ছিলে মনে হয়। চলো তোমাকে নামিয়ে দিই। তুমি কোথায় যাবে? আমার ব্যাপারে আপনার নাক না গলালেও চলবে। আমি আমার ব্যাপারে কারো না গোলাম পছন্দ করি না। আপনি আপনার রাস্তায় যান, আমাকে আমার রাস্তায় যেতে দিন। আর আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আমি এমনিতেই অনেক ব্যস্ত থাকি। আদিবা মন খারাপ করে চলে গেল। জানি আকিবা এখন নীরবে কান্না করবে। আমি এসব না ভেবে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি একটা ট্রাক আসছে বড়। তখনই বুঝতে পারলাম এখান থেকে মাল অন্য কোথাও যাবে, কিন্তু কোথায় যাবে সেটা আমাকে জানতে হবে। আর পাশেই দেখে অভি দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে আখি আর প্রিয়া বসে বসে আড্ডা দিচ্ছে। তখন প্রিয়া বলতে লাগলো, আছে কি বলতো, আমাদের কলেজে প্রায় প্রায় ট্রাক কেন আসে আর এগুলোর মধ্যে কি নিয়ে যায়? তুই কি এসব ব্যাপারে কিছু জানিস? আমার না জানতে ইচ্ছা হয় মাঝে মাঝে। দেখি বাবা এখানে আসে। না রে, আমি এসব কি করে জানবো? এসব বাদ দে, তুই এসব নিয়ে চিন্তা করিস না।
যা করার তাই করুক। চল এখন ক্লাসে যাই। প্রতিদিন ওই ছেলেটাকে র্যাগিং করতে ভালোই লাগে। চল ক্লাসে যাই। তারপর আখিকে সাথে করে নিয়ে ক্লাসে নিয়ে চলে আসলাম। ক্লাসে এসে বসলাম, আর একটু পর ওই ছেলেটা ক্লাসে আসলো, এসে সবার পেছনে বসে পড়লো। এদিকে আমি পিছনে বসে আছি, আর তখন স্যার ক্লাসে এসে বলতে লাগলো, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা তিনজনই ওই কলেজের সাথে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তোমরা ছাড়া অন্য কেউ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হচ্ছে না, বিধায় তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে। আশা করি প্রস্তুতি নিবে। আর বিতর্ক প্রতিযোগিতায় বিষয় হচ্ছে ইপটিজিং এর জন্য কারা দায়ী। কালকে সকাল 10টায় কলেজে উপস্থিত থাকবে। ধন্যবাদ। স্যারের কথা শুনে প্রিয়া বেশ কিছুটা খুশি হলো। তারপর এভাবে সবগুলো ক্লাস করে এক একে করতে লাগলাম। তো লাস্ট ক্লাসে হঠাৎ দেখি আদিবা আমাকে দেখে বেশ অবাক হলো। আদিবা কিছুই যেন মাথায় আসছে না। আমি এই কলেজে কেন? আদিবা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, ওর তো পড়াশোনা কমপ্লিট, তাহলে আবার কলেজে ভর্তি হয়েছে, তাও আবার দ্বিতীয় বর্ষে বসে ক্লাসও করছে। আজ থাক, পরে জিজ্ঞেস করা যাবে, এখন বাদ দিই। তারপর আদিবা ক্লাস করতে লাগলো। আমি কোনো খেয়াল করলাম না, শুধু শুধু বসে রইলাম। তারপর ক্লাস শেষ করে বাইরে এসে দেখি সে ট্রাক এখনও আছে, হয়তো একটু পরেই ছেড়ে দেবে। আমি ট্রাকের পেছনে একটা জিপিএস লুকিয়ে লাগিয়ে দিলাম। ছোট জিপিএস, কেউ দেখতে পাবে না। তারপর একা একা হাঁটতে লাগলাম। পেছন থেকে আমাকে দিবা। আমি দাঁড়ালাম, আর আদিবা আমার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এই কলেজে কেন? তোমার তো পড়াশোনা শেষ, তাহলে এই কলেজে তুমি কি করছো? অন্য কোনো কাজ আছে কি? প্লিজ, আমি যে এখানে আছি এটা কাউকে বলার দরকার নেই। এটা আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তাহলে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তোমাদের মতো পুলিশের মন বোঝা বড় এটাই। তোমরা কখন কিভাবে ছদ্মবেশে কোথায় চলে যাও কেউ বুঝতে পারে না। আমি প্রথম তোমাকে ক্লাসে দেখে অবাক হয়ে গেছি। ম্যাম, আসসালামু আলাইকুম। আপনি কি এখানে নতুন জয়েন করেছেন? আজকে আপনাকে ক্লাসে প্রথম দেখলাম তো, তাই আজ জিজ্ঞাসা করিনি। আমি প্রিয়া চৌধুরী। আমি প্রিয়ার কথা শুনে হাসি দিলাম। আদিবা ক্লাস শুরুর আগেই তার পরিচয় ক্লাসে দিয়েছে, এখন আবার জিজ্ঞেস করছে আপনি কি এখানে নতুন জয়েন করেছেন কি না। সবকটা পাগলের দল, এটা আমি মনে মনে বললাম। আর তখন আদিবা বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বাংলা নিব তোমাদের ক্লাসে। আর টপ বিজনেসম্যান রফিক সাহেবের মেয়ে তুমি? জি ম্যাম, আমি রফিক সাহেবের একমাত্র মেয়ে। তামিম এখন নিশ্চয়ই বাসায় যাবেন, চলেন আপনাকে নামিয়ে দেই। আমি ওই দিকটাই যাব, আমার বাসা ওই দিকে। আমি আমার মতো হাঁটতে লাগলাম। তারপর বাসায় এসে তাড়াতাড়ি করে ল্যাপটপ নিয়ে বসলাম। জিপিএস ট্র্যাক করা গেছে, এটা এখন সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে। এখন হাইওয়ে রোডে আছে। আমি এখন কমিশনার স্যারকে কল দিলাম। একটু পর কমিশনার স্যার কল ধরলো, আর আমি এ পাশ থেকে বলতে লাগলাম, স্যার মনে হচ্ছে আমরা শীঘ্রই অপরাধীদের ধরে ফেলবো। আমাকে আজকে কিছু ফোর্স দিন, আমি আজকে কিছু জায়গায় হামলা দেব। ইনশাল্লাহ স্যার, আমরা জয়ী হব। যে কতজন লোক আছে সবাইকে থানায় দেখতে পাবেন। আমি জানি সারিয়াল, তুমি পারবে। তোমাকে ছাড়া এটা কেউ পারবে না। তাই আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলি আর তোমার হিস্ট্রি বলি। সবাই তো তোমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। বেস্ট অফ লক মাই সান, সময় মতো ফোর্স চলে আসবে। তারপর আমি কল কেটে দিলাম, আর লোকেশনটা আমি দেখতে লাগলাম। গাড়িটা বেশ গতিতেই সিলেটের দিকে এগোচ্ছে। এভাবে বেশ সময় পার হলো, আর ঠিকানা দেখতে পেলাম একটা জঙ্গলের দিকে গেছে। আমি ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিলাম, আর কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বের হলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, স্যার আমরা হেলিকপ্টার নিয়ে এই জায়গায় আছি, আর বাকি ফোর্স গাড়ি করে সেখানে অবস্থান করছে। আমি কল কেটে দিয়ে সেখানে যেতে লাগলাম। তারপর হেলিকপ্টারে করে সিলেটে চলে আসলাম তাড়াতাড়ি করে। তারপর বাকি ফোর্সদের আমি বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। ওরা আমার প্ল্যান অনুযায়ী চলে গেল। আমি জঙ্গলের দিকে যাচ্ছি, সাথে হাসান, রাকিব, সানি ওরাও আছে। ওরা আমার কলিগ। গিয়ে দেখি একটা পুরনো বাড়ি। আমাদের ধারণা অনুযায়ী এখানে প্রায় 22-23 জন লোক আছে। পুরো বাড়ি আমরা ঘিরে ফেললাম, আর তখন দেখি একজন বাইরে আসছে। আমি এসে একজনকে ধরে ঘাড় ঘুরিয়ে ফেলে দিলাম, আর গাড়িতে তুলতে বললাম। আমার ধারণা অনুযায়ী এখানে অভি আছে। আমি সকলে কিছু ভেতরে ভিডিও করতে লাগলাম। আমার সবার আগে প্রমাণ দরকার। তারপর একসাথে সবাইকে হঠাৎ করে গুলি করতে লাগলাম। ওরা প্রস্তুত ছিল না, তাই অনেকেই মারা গেল। তারপর দেখি অভি পালিয়ে যাচ্ছে। আমি অভিকে গিয়ে ধরলাম আর মারতে লাগলাম। আর তখন অভি আমাকে বলতে লাগলো,
কিরে তুই এখানে? তার মানে তুই পুলিশ, এত কাছে থেকেও তোকে আমরা চিনতে পারলাম না। ঠিক আছে, যেহেতু সবকিছু জেনে গেছিস তাহলে এবার মর। আরে এই শাহরিয়ার রহমানকে মারা এত সহজ? আমি তোর হাতে মরার জন্য এত দূর আসছি? পাগল ছেলে, চল থানায়, সেখানে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো তোকে। তখনই চারপাশে সবাই গুলি করতে লাগলো, আর গুলির শব্দ শুনে সবাই পালাতে লাগলো। তবে একজনও পালিয়ে যেতে পারেনি। আমি অভিকে মারতে লাগলাম আর নাক দিয়ে রক্ত বের করে ফেললাম। আর তখন অভি বলতে লাগলো, কিছু করতে পারবি না তুই আমার। আমি জেলে বসে সব কাজ করব, কিছু ছিটতে পারবি না আমাকে। ধরে কোনো লাভ নেই। মিজান ভাই জানলে তোকে এই দুনিয়া থেকে উধাও করে দিবে। ওহ তাই নাকি? আমি তো এটাই চাই, তোর মিজান ভাই আমার সামনে আসুক। এইটুকু খেয়ে সব বলে দিচ্ছিস? তাহলে থানায় যাওয়ার পর কি করবি? তোকে মরার জন্য মিজান ভাই লাগবে না। ওনাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, শুধুমাত্র 3 জন ছাড়া। আমি নিজেও দেখি নাই। আর আমাকেও আটকে রেখে কোনো লাভ নেই। প্রিন্সিপালের সাথে জড়িত হয়ে অপকর্ম করছিস? ওই প্রিন্সিপালের খবর কালকে করব। তবে সেটা বিতর্ক প্রতিযোগিতার পর তুই জেলে বসে খবর পাবি। এই হাসান নিয়ে চলো ওদের। তারপর সবাইকে নিয়ে ফিরলাম। আমি থানায় অভিকে রাখলাম আর সমস্ত ফাইল রেডি করতে লাগলাম। এভাবে যে কখন রাত 2টা বেজে গেল বুঝতে পারলাম না। আমি ফাইলের কপিকে আমার ল্যাপটপে পাঠিয়ে দিলাম। রাস্তা দিয়ে ফাইল নেওয়া দরকার নেই। তারপর নকল কপিটা হাতে নিয়ে বাইকে করে বাসায় ফিরছি। নির্জন রাস্তায় নিজের মতো করে যাচ্ছি। আর তখনই দেখতে পেলাম কেউ যেন পাশে কথা বলছে। বাইকের শব্দ পেয়ে আড়ালে চলে গেল। আমি বাইকটা নিজের মতো চালিয়ে সামনে চলে আসলাম। তারপর বাইক পার করে সেখানে যেতে লাগলাম। আর উকি দিয়ে দেখি এটা আর কেউ নয়, এটা আঁখি। আঁখি কিছু লোকের সাথে কথা বলছে। আমি ফোনটা বের করে ভিডিও করতে লাগলাম। আর আঁখি ওদেরকে বলতে লাগলো, শোন, তোরা সবাই এখন থেকে সাবধানে থাকবি। অভি ধরা খেয়ে গেছে। খবর পেয়েছি একটা নতুন অফিসার ধরেছে, কিন্তু তাকে কেউ দেখতে পায়নি, তাই চেহারাটা বলতেও পারছি না। ও আমাদের আশেপাশে ছদ্মবেশ ধারণ করে সবকিছু খবর নিচ্ছে। তাই এখন 2-3 দিন কোনো কাজ করা যাবে না। মিজান ভাইয়ের আদেশ। আর আমি খোঁজ নিচ্ছি ওর ব্যাপারে। তোরা কোনো চিন্তা করিস না। এখন আমি বাসায় গেলাম, আর প্রিয়াকে আমি আমার আন্ডারে আনার চেষ্টা করছি। তোরা কিছু করবি না। মিজান ভাইয়ের ইচ্ছে হয়েছে প্রিয়াকে তার লাগবে। এখন যা তোরা। তারপর আমি ওদের সাথে কথা বলে গাড়িতে উঠলাম, আর আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আমাকে দেখছে কিনা। আমি তারপর বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। এদিকে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কোনো কিছু না খেয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। আমি কলেজে চলে আসলাম। সেই আগের মতোই খেত হয়ে আসলাম কলেজে। কলেজে এসে দেখি প্রিয়া আর আঁখি সবার সাথে কথা বলছে, আর অনুষ্ঠান সাজানো হচ্ছে। অন্য কলেজ থেকে বিতর্কিত আসছে। মোটামুটি একটা অনুষ্ঠানের মতোই বলা যায়। সবাই উপস্থিত আছে। তারপর একটা কোনায় দেখলাম আমাদের প্রিন্সিপাল স্যার বসে আছে। বসে বসে কারোর সাথে যেন ফোনে কথা বলছে। মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। আমি এটা দেখে বেশ খুশি হলাম। আজকে সবার সামনে সব কিছু ফাঁস করে দেব। আমি কমিশনার স্যারকে একটা কল দিলাম। একটু পর স্যার কল রিসিভ করলো, আর আমি এপাশ থেকে বলতে লাগলাম, স্যার আমাকে এখানে কলেজের কিছু সিকিউরিটি দিতে হবে। আমার মনে হচ্ছে কলেজে কোনো কিছু একটা হতে যাচ্ছে, বোম ব্লাস্ট হতে পারে। তাই আমি সিকিউরিটি চাচ্ছি। ডিসপোজাল ইউনিট ছদ্মবেশে কলেজে আসতে বলেন। এক্ষুনি স্যার না হলেও অনেকটা ক্ষতি হয়ে যাবে। আমার সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে। ঠিক আছে সাহেল, আমি পাঠিয়ে দিচ্ছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি 10 মিনিটের মধ্যে কলেজে ছদ্মবেশে বম ডিসপোজাল ইউনিটকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি কল কেটে দিলাম। আর তখনই স্যার মাইকে অ্যানাউন্সমেন্ট করতে লাগলো আর বলতে লাগলো, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট টপ ব্যবসায়ী বিজনেসম্যানদের মধ্যে একজন রফিক চৌধুরী। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এমপি মহোদয়। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বিপক্ষ দলের প্রিন্সিপাল স্যার আর আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার। তো বিচারকদের তাদের আসনে আসার জন্য বলা হচ্ছে। তোমরা নিজ নিজ আসনে চলে আসো। আমার খুব টেনশন হচ্ছে। তো আমরা কি ওদের সাথে পারবো? আর আমাদের সাথে এই শাহরিয়ার আছে, ওকে এটার জন্য পারবে? আমার তো মনে হচ্ছে না আমাদের আর কলেজের মান সম্মান থাকলো না। তাছাড়া বাবার সামনে বিতর্ক করতে হবে। হে আল্লাহ, আমাকে একটু দেখো। হঠাৎ করে দেখতে পেলাম শাহরিয়ার আগুন বেশ আনন্দেই আছে। এটা দেখে আমার একটু চিন্তা হলো। আমার ভয় হচ্ছে আর ওর আনন্দ হচ্ছে। কিছুই বুঝতে পারছি না। আমি আড়ালে ওর দিকে তাকিয়ে আছি আর একা একা চিন্তা করতে লাগলাম। আমি যে সবাইকে র্যাকিং করি,
এটা কি ঠিক করি? ওরাও তো মানুষ। আর আখি আমাকে র্যাগিং করতে উৎসাহিত করে, তার মানে আগে কি আমাকে ব্যবহার করছে? আখির ব্যবহার কেমন যেন অন্যরকম লাগছে, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা যাক, এসব কথা বাদ দিয়ে বিতর্ক নিয়ে চিন্তা করি, দেখি কি লেখা যায়। আমি মাইক্রোফোনে সবার সাথে কথা বলতে লাগলাম আর সবাইকে বলতে লাগলাম যে করেই হোক কলেজের ব্লাস্ট খুব ভালোভাবে করতে হবে, সবাই যেন আহত হতে পারে। আমাদের মূলত কাজ হচ্ছে কলেজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া। তোমরা সাবধানে কাজ করবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর প্রিয়ার দিকে এতটা নজর দেওয়ার দরকার নেই, প্রিয়ার জন্য আমি আছি, তাকে আমি সময় মতো কাজ সেরে ফেলবো। এদিকে আমি আমার মতো করে চেয়ারে বসে আছি। তারপর বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো। আমরা এর পক্ষ নিয়ে কথা বলছি। প্রথমে আখি কথা বলল, তারপর বিপক্ষ দলের একজন কথা বলল। এভাবে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হলো। সবার শেষে আমরা বক্তব্য দেওয়ার পালা। আমি চেয়ার থেকে উঠে মাইক্রোফোনের সামনে গেলাম আর বলতে লাগলাম, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আজকে আমাদের প্রতিবাদী বিষয় হচ্ছে ইভটিজিংয়ের জন্য কারা দায়ী। তো আমাদের বিপক্ষ দলের বিতর্কিতরা অনেকেই কথাই বলে গেলেন, কিন্তু সমাজের যে ভালো দিক খারাপ দিক এটা হয়তো ওনারা ভুলে গেছেন। হয়তো ওনারা সমাজের বাইরেই থাকেন। ইভটিজিং সাধারণত মেয়েদের কি করা হয় এটা আমরা সকলেই জানি। একটা বাচ্চা নিষ্পাপ হয়ে জন্ম নেয়, প্রথমেই ছেলেদের কথা বলবো, ধীরে ধীরে বাবা মায়ের আদরে বড় হয়। এখানে দুইটা পয়েন্ট আছে। দুইটা পয়েন্ট হলো মা বাবার দায়িত্বহীনতা, আরেকটা হলো নিজেদের মা বাবার ভেতরে যদি ঝগড়া বিবাদ থাকে তাহলে ওই সন্তানটা কি শিখবে সেটা আমার ধারণা নেই। কারণ লেগে থাকে, তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা কখনো ওই সন্তানটা বুঝতে পারে না। তাই এক্ষেত্রে বলা যায় যে আমাদের সমাজের পরিবর্তন দরকার। আমাদের বাবা মায়ের বুঝতে হবে যে সন্তানকে ভালোভাবে শিক্ষা না দিলে পরবর্তীতে এরকম কথা শুনতে হবে। সৌদির দিকে তাকিয়ে দেখেন, সৌদিতে কোনো একটা মেয়ে দর্শন হয় না। কারণ কেন হয় না জানেন? ওখানে যথেষ্ট পরিমাণে আইনের ব্যবহার রয়েছে। আমাদের দেশে আইন আছে কিন্তু তা পরিপূর্ণ নয়। আজকে একটা মেয়ে পর্দা ছাড়া রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই মেয়েটার প্রতি ছেলেদের একটা আকর্ষণ থাকবে, কারণ আমরা জানি বিপরীত লিঙ্গের প্রতি সব সময় থাকে। আজকে আমাদের দেশে ঘরের তুলনা করে দেখেন, যারা পর্দা করে রাস্তায় বের হয় চলাফেরা করে তারা কয়জন ধর্ষণ হয়েছে। তাই এক্ষেত্রে বলা যায় যে ছেলে এবং মেয়ে দুজনেই ইভটিজিংয়ের জন্য সমান দায়ী। তারপর আমি আরও অনেক কথাই বললাম। সময় ছিল 3 মিনিট করে, কিন্তু আমি বলতেই থাকলাম। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তারপর থেমে গেলাম আর চেয়ারে এসে বসলাম। আর তখন স্যারদের মধ্যে আলোচনা হচ্ছে। প্রিয়া আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আর মনে মনে বলতে লাগলো, আসলে আমি শাহরিয়ারকে ভুল বুঝেছিলাম। ওর ভেতরে যে এত ট্যালেন্ট সেটা আমি কখনো বুঝতে পারিনি। ওই একমাত্র আমার জীবনসঙ্গী যোগ্য। আমি শাহরিয়ারকে বিয়ে করব। ওর প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে গেছে। এমন একটা ভালো মানুষের সাথে আমি এরকম ব্যবহার করেছি। আমি এটা কিভাবে করতে পারলাম? সবকিছু হয়েছে আখির জন্য। এই আখির জন্যই আজকে আমার এই অবস্থা। আমার পুরো বিশ্বাস হয়ে গেছে এই শাহরিয়ার ছাড়া আমাকে কেউ ভালো রাখতে পারবে না। শাহরিয়ারই আমার ঠিকানা। ও নিশ্চয় সাধারণ কেউ নয়, ও অন্য কোনো ঘাপলা আছে। এত সুন্দর করে কেউ বক্তব্য দিতে পারে না। ও নিশ্চয়ই ছদ্মবেশ ধরে আছে। তার মানে ও পুলিশের লোক নয় তো? হে আল্লাহ, আমি কাছে থেকেও চিনতে পারলাম না। এখন কি হবে? এখন যদি সবকিছু ফাঁস করে দেয় তাহলে কিছু একটা করতে হবে। তোমরা এখনই ব্লাস্ট করে দাও, আমি মাইক্রোফোনে বললাম। আর ওপার থেকে বউ বলতে লাগলো বাটন টিপছে কিন্তু কাজ করছে না। আমি রাগী কথা বলতে লাগলাম, তোরা প্রত্যেকবার একটা একটা ঝামেলা করিস, আজকেও মিস হয়ে গেল। ভেবেছিলাম একটা আতঙ্ক ছড়িয়ে দিব, কিন্তু হলো না। তখনই স্যার মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করতে লাগলো আর বলতে লাগলো সবার উদ্দেশ্যে, আজকে আমরা গর্বিত, আমরা এমন একটা বিচার পেয়েছি। আজকের বিজয়ী হয়েছে আমাদের কলেজ। আর শ্রেষ্ঠ বিতর্ক হচ্ছে শাহরিয়ার রহমান। আমি শাহরিয়ার রহমান আর দলের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমরা মঞ্চে চলে আসো। আমি প্রিয়া আর আখি মঞ্চে চলে আসলাম। মঞ্চে এসে স্যার আমাদের অভ্যর্থনা দিতে লাগলো। আমি এগুলো নিলাম আর তখনই প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকালো। আমি এক মুহূর্ত হাসি দিলাম। উনি আমাকে মেডেল পরিয়ে দিল। আর তখন আমি হাসানকে মাইক্রোফোনে বললাম, হাসান, এই প্রিন্সিপালকে অ্যারেস্ট করো। আর তিসা, তুমি আখিকে ধরো, ও পালাচ্ছে।
আমার কথা শুনে সবাই অবাক। আমি প্রিন্সিপালের দিকে তাকিয়ে আছি, তখন প্রিন্সিপাল পালাতে লাগলো আর হাসান গিয়ে ধরে ফেললো। আমি গিয়ে প্রিন্সিপালকে মারতে লাগলাম। সবাই বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে এসব। তারপর প্রিন্সিপালের আঁকিকে গাড়িতে তুললাম আর আমি মাইক্রোফোনের সামনে এসে বলতে লাগলাম, আসলে আমি খুবই দুঃখিত যে আজকে এমন একটা অনুষ্ঠানে এই অবস্থা করার জন্য। আসলে ও ছিল একজন মাদক ব্যবসায়ী, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত আছে। উনি শিক্ষকতার আড়ালে অনেক কিছু করতেন। আমরা সব কিছু প্রমাণ নিয়ে ওনাকে অ্যারেস্ট করেছি। আপনারা কেউ ঘাবড়াবেন না। আর আমি ছদ্মবেশে কলেজে এসেছিলাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন। আর প্রিয়া, তোমার বাবাও একসাথে জড়িত আছে, তাই তোমার বাবাকেও অ্যারেস্ট করা হলো। এই বলে গাড়ির কাছে আসলাম আর তখন প্রিয়া আমার কাছে এসে বলতে লাগলো, শাহরিয়ার, আমার কথাটা শোনো। আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আসলে আমাকে আগে উল্টাপাল্টা বুঝিয়ে দিত, তাই আমি এসব করতাম। আমি তোমাকে আসলে মন থেকে এসব করতে চাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখন তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো। আর আমার বাবা অ্যারেস্ট হয়েছে, এটি আমার কোনো দুঃখ নেই। কারণ কেন জানো? কারণ হচ্ছে আমার বাবা একজন অপরাধী, আইন তার শাস্তি দেবে। এখানে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। আমার বাবা তার পাপের ফল ঠিকই পাবে। আরে না, আমি কোনো কিছু মনে করিনি। আমি জানি আগে তোমাকে শিখিয়ে দিয়েছিল, তাই তুমি এসব করেছো। তুমি অনেক ভালো একটা মেয়ে। এখন থেকে নিজেকে পরিবর্তন করে করো, দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আসছি, ভালো থেকো। তারপর আমি থানায় চলে আসলাম। থানায় এসে ওদেরকে জেলে পাঠিয়ে দিলাম আর সকল ফাইল রেডি করলাম। আর তখনই কমিশনার ছাড়া আমাকে কল দিল আর কল দিয়ে ওপার থেকে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তোমার কাজে ডিপার্টমেন্ট অনেক খুশি হয়েছে। তুমি ওদেরকে প্রমাণ নিয়ে ধরেছো। এখন ওদের কাছ থেকে কিভাবে সবকিছু বের করবে সেটা তুমি জানো। কোনো রাজনৈতিক পাওয়ার বা অন্য কোনো শক্তি তোমাকে গ্রাস করতে পারবে না। স্যার, প্রিন্সিপালের যে গোডাউনে যেসব মালামাল পাওয়া গেছে সেগুলো আমি কোর্টে পাঠিয়ে দিয়েছি। এগুলো হাসান সাথে করে নিয়ে যাচ্ছে। আর কোনো রাজনৈতিক পাওয়ার দেখালেও কোনো কাজ হবে না। আমি ওদেরকে এমনভাবে শিক্ষা দেব যে মিজান দেশে আসতে বাধ্য হবে। দরকার হলে আমি বিদেশে যাব, তবু আমি এই দেশ থেকে মাদক দ্রব্য ক্রাইম নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ। আমি তোমার সমস্ত ফাইলগুলো উপরে পাঠিয়ে দিচ্ছি। এখন মিজানকে দেশে নিয়ে আসার জন্য একমাত্র তুমি পারবে। যত তাড়াতাড়ি সম্ভব মিজানকে দেশে নিয়ে চলে আসো। আর মিজান বম ব্লাস্ট করতে পারে, এই ব্যাপারে তুমি কি উদ্যোগ নেবে? স্যার, প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গায় ইউনিটকে তাদেরকে ডিউটি দিতে হবে। আর সন্দেহজনক কিছু দেখলেই চেক করতে হবে এবং প্রতিটি মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসাতে হবে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর একটু সাবধানে চলাফেরা করবে, কিছু হতে পারে তোমার ওপর। তারপর আমার সারাদিন এভাবেই পার হলো। আমি সন্ধ্যার দিকে বাসায় ফিরছি আর তখন হঠাৎ করে আমাকে কেউ পেছন দিক দিয়ে গুলি করতে লাগলো। আমার পায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় কিচ্ছু হলো না। আমিও গুলি করতে লাগলাম আর ওরা পালিয়ে গেল। আমি বাসায় চলে আসলাম আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক দখল গেছে। তখনই কি যেন আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, আমি প্রিয়া বলছি, কলটা কেটে দিও না প্লিজ। আমি সত্যিই বুঝতে পারি নাই। আমাকে কি এখনো ক্ষমা করতে পারো নাই তুমি? আরে সমস্যা নেই, আমি তো আপনার ওপর কোনো রাগ করি নাই। তাহলে এখানে ক্ষমা করব কি করে? তাছাড়া আপনি তো কোনো অন্যায় করেন নাই। তাহলে আজকে থেকে আমাকে তুমি করে বলতে হবে, না হলে আমি মনে করব তুমি আমার উপরে এখনো রাগ করে আছো। তুমি এখন আমাকে ক্ষমা করতে পারো নাই। আসলে আমি তো কাউকে তেমন তুমি করে বলি না। আর আপনার কি আমার সাথে কোনো দরকার আছে? না হলে কলটা রাখেন, আমি একটু রেস্ট নেব। আমার মনে হচ্ছে তুমি এখন শুয়ে আছো। শুয়ে শুয়ে কি আমার সাথে কথা বলতে পারবে না? এটা কি কোনো কথা হলো? তুমি শুয়ে থাকো আর আমার সাথে কথা বলো, দেখবে অনেক ভালো লাগছে। আচ্ছা, আমি আপনার সাথে কেন কথা বলবো এটা বলেন। তাছাড়া আমার তো কোনো কথা নেই আপনার সাথে। আপনি আমার কাছ থেকে কি চান বলেন তো শুনি। তোমার কাছ থেকে একদিন এমন কিছু চাইবো যা তুমি নিজে থেকেই আমাকে দিবে। বেশি জোর করতে হবে না। এখন আপাতত তোমার বন্ধু, ওকে? আচ্ছা, আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? আমি তো আমার নাম্বার কাউকে দেইনি। তাছাড়া আমার কোনো বন্ধুর দরকার নেই। আমি এভাবেই একা ভালো আছি। তুমি যদি এখন আমার সাথে কথা না বলো তাহলে আমি রাতে খাবো না, রাতে না খেয়ে থাকবো এবং কলেজেও যাব না। আরো অনেক কিছু করব যেটার জন্য দায়ী থাকবে তুমি। আমি জীবনে সব থেকে বেশি ভয় পাই আমাকে কেউ ব্ল্যাকমেল করলে
আর আমাকে ব্ল্যাকমেল কেন করছেন? আপনার কিছু হলে আমার কি? এখন কিছু না হলেও পরে ঠিকই বুঝতে পারবে। তোমাকে আমি বোঝাতে পারবো না, আর তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। জানো, আজকে থেকে আমি নামাজ আদায় করা শুরু করে দিয়েছি। এখন থেকে আমি পর্দা করে চলবো। তবে যাই হোক, আপনি আল্লাহর পথে ফিরে এসেছেন, এতেই অনেক কিছু। কেউ আমার কথায় এতটা পরিবর্তন হবে এটা কখনো আশা করতে পারিনি। আমি এখন আপনার কথা শুনে বেশ ভালোই লাগলো। তুমি তো মনে হয় মাগরিবের নামাজ আদায় করনি। এখন তো নামাজের টাইমও চলে গেছে। আচ্ছা, তাহলে এশার নামাজ আদায় করবে কেমন? আর আমি এশার নামাজ আদায় করে খাবার খেয়ে আবার কল দিব। এখন রাখছি। এই বলে কল কেটে দিল প্রিয়া। আমি প্রিয়ার কথা শুনে একা একাই হাসছি। আমি জানি প্রিয়া আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। দেখি এই ভালোবাসা কোনো পর্যন্ত থাকে। একজনকে তো বিশ্বাস করে হারিয়ে ফেলেছি, দ্বিতীয়বার কাকে বিশ্বাস করব? আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। তারপর এছাড়া আজান দিল। আমি অজু করে মসজিদে গেলাম। নামাজ আদায় করে বাসায় এসে খাবার খেয়ে নিলাম। তারপর শুয়ে রইলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। দেখি প্রিয়া কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে প্রিয়া আমাকে বলতে লাগলো, আমি নামাজ আদায় করে খাবার খেয়ে এখন তোমাকে কল দিয়েছি। বলো, তুমি নামাজ আদায় করেছো? খাবার খেয়েছো তো? আমারও সব কিছু হয়ে গেছে, এখন ঘুমাবো। আজকে শরীর অনেক ক্লান্ত, তো তাই বেশি রাত জাগতে পারবো না। আপনি ঘুমিয়ে যান, ওকে? এটা বললে কি করে হয়? আমি তো এখন তোমার সাথে অনেকক্ষণ কথা বলবো, তারপর ঘুম পেলে ঘুমাবো। আর ঘুম যদি না আসে তাহলে সারা রাত কথা বলবো। আর কালকে থেকে কি আর কলেজে আসবে না? না, কালকে থেকে আমি আর কলেজে আসবো না। আমার কলেজে যা কাজ ছিল তা কমপ্লিট হয়ে গেছে। এখন বড় একটা কাজ বাকি, সেটা নিয়ে শুয়ে শুয়ে প্ল্যান করছিলাম আর কি। আচ্ছা, সব কিছুর পরেও কিন্তু তুমি শেষ থাকবে। তুমি তোমার নিজের দিকে একটু খেয়াল নিও। তোমাকে অনেকজন ক্ষতি করতে পারে। আমার নিজের বাবাই ভালো না। দেখো প্রিয়া, তোমার বাবা একজন টপ বিজনেসম্যান, সেটা সবাই জানে। কিন্তু তোমার বাবা আমি আড়ালে নিভৃতে অনেক অন্যায় কাজ করেছে। ওনার বিরুদ্ধে 3টা আমদর্শন মামলা রয়েছে। অস্ত্রোপচার, মাদকদ্রব্য, চোরাচালান আরও অনেক বিষয়ে তোমার বাবা জড়িত আছে। আইন তোমার বাবাকে কী শাস্তি দেয় সেটা আমি জানি না, তবে ধারণা করতে পারছি যে আইন তোমার বাবা এবং বাকিদের কঠিন শাস্তি দেবে। এমন একটা মানুষকে বাবা ডাকতে আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে। আমি আমার বাবাকে নিয়ে অনেক গর্ব করতাম, আর এখন বাবার সবকিছু আমি জেনে গেছি। শেষ পর্যন্ত আমার বাবা একজন ধর্ষক। বাবার জন্য আমার কোনো মন খারাপ হচ্ছে না। তুমি যদি একা থাকতে পারো, আমি কেন পারবো না? প্রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার জীবনে অনেক ঘটনা খুব ঘটে গেছে, যেটা তুমি জানো না। আমি জানি তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ। আজ না হয় কাল তুমি আমাকে ঠিকই বলবে, তাই আমি আগেই তোমাকে সব কিছু বলে দিচ্ছি। তুমি কি শুনবে আমার কথা? তোমার মুখ থেকে তুমি বড্ড ভালো লাগছে। এখন থেকে প্লিজ আমাকে তুমি করে ডেকো। তুমি বলো, আমি শুনছি। তোমার যা কিছু হয়ে যাক, তবুও আমি আর বলতে পারলাম না, থেমে গেলাম। আর তখন দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলতে লাগলো। আমি প্রিয়াকে সব কিছু খুলেই বললাম। প্রথম থেকে সব কিছু শুনে উপাস থেকে প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেলাম। আমি চুপ করে আছি। আর তখন উপাস থেকে প্রিয়া বলতে লাগলো, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। সেই প্রথম দেখাতেই তোমাকে অনেকটা ভালো লেগে যায়। কিন্তু আখির কারণে আমি তোমাকে কিছু বলতে পারিনি, কারণ আখি আমাকে অনেক কিছুই তোমার নামে বানিয়ে বানিয়ে বলতো। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়েন। ও না, ঘুমিয়ে পড়ো। বেঁচে থাকলে কালকে সকালে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বলেই আমি কল কেটে দিলাম। তারপর প্রিয়াকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো প্রিয়ার কলের শব্দে। আমি ঘুম ঘুম চোখে প্রিয়ার কলটা রিসিভ করলাম। আরও কাছ থেকে প্রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তোমার এখনো ঘুম ভাঙে নাই? সকাল কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখছো এখন? ওঠো। আরে না, আমি আরেকটু ঘুমাবো। কালকে অনেক রাত করি তো ঘুমিয়েছি। আর কি ব্যাপার, এখন তো সকাল হয়নি, আর তুমি বলছো সকাল হয়ে গেছে? চারদিকে তো এখনো অন্ধকার। 10 মিনিট পর ফজরের আজান দিবে, তাই তোমাকে জাগিয়ে দিলাম। এখন উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নাও, তারপর আবার ঘুমাবে, ঠিক আছে? আমিও অজু করে নামাজ আদায় করে নিচ্ছি। এই বলে প্রিয়া কল কেটে দিল। আমিও উঠে ফ্রেশ হয়ে উঁচু করে নিলাম। তারপর নামাজ আদায় করে আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমি ঘুমিয়ে আছি, তখনই আবার কে যেন ফোনে কল দিল। আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে বলতে লাগলো,
শাহরিয়ার তুমি কোথায়? আমাকে কারা যেন বাসা থেকে ধরে এনেছে। ওরা সবাই মুখোশ পরা, আমি কাউকে চিনতে পারছি না। তুমি আমাকে এসে নিয়ে যাও। তুমি কোথায় আছো আমাকে বলো, আমি এখনই আসছি। আর কে তোমাকে ধরে এনেছে এটা দেখতে পাওনি? তুমি কোনো টেনশন করো না, আমি এখনই আসছি। আরে কোথায় তুই? তোর জন্যই তো এত কিছু করা। আর এই প্রিয়াকে আমি অনেক আগের থেকে টার্গেট করে রেখেছি। আমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করেছি। এসে বিয়েটা খেয়ে যা। সাথে আরেকজন আছে, ওর নাম কি যেন বললো? ও হ্যাঁ, আদিবা ওর সাথে বিছানায় যাব। বল কোথায় আসতে হবে? তোর যেন দেশের থাকতে পারে না। তোকে আমি এতদিন খুঁজছি আর তুই নিজে থেকেই আমাকে এসে ধরা দিলি। ঠিক আছে, আমি তোকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আর কোনো চালাকির চেষ্টা করবি না। আর যদি চেষ্টা করিস তাহলে আমি কি করব সেটা তো বুঝতেই পারছিস। তোকে এত কিছু বলে দিতে হবে না। তারপরেই কল কেটে দিল, আমাকে কিছু বলতে দিল না। একটু পর আমার ফোনে একটা মেসেজ পেলাম, আর মেসেজ ওপেন করে দেখি ঠিকানাটা দিয়েছে। আমি কমিশনার স্যারকে কল দিলাম। আর একটু পর স্যার কল রিসিভ করলো। আমি স্যারকে সব কিছু খুলে বললাম, আর স্যার সব কিছু শুনে বলতে লাগলো, সারিয়াল, এখন তুমি কি করবে? আমি তোমার প্ল্যান অনুযায়ী ফোর্স পাঠিয়ে দিচ্ছি। তোমার যত ফোর্স লাগে নিয়ে যাও। আমি মিজানকে জীবিত অথবা মৃত চাই। ওর মতো অপরাধীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। জি স্যার। স্যার, আমার 10টা হেলিকপ্টার লাগবে আর সেখানে ফোর্স লাগবে। আমি এখনই যেতে চাই, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি মিজানকে আপনাকে সামনে এনে হাজির করব, জীবিত অথবা মৃত। তারপর স্যারের সাথে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আমি রেডি হয়ে নিলাম। আমার কেমন যেন প্রিয়ার জন্য অস্থির অস্থির লাগছে। নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। কেমন যেন বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। তার মানে আমিও কি তাকে ভালোবেসে ফেলেছি? এসব ভাবতে ভাবতে আমি রেডি হয়ে গেলাম আর নিজেকে প্রস্তুত করে বাইরে গেলাম। তারপর সবার সাথে প্ল্যান করে জানিয়ে দেওয়ার ঠিকানায় যেতে লাগলাম। বেশ অনেকক্ষণ পর সেই জায়গায় পৌঁছে গেলাম। আমি একাই হেঁটে যাচ্ছি, আর তখনই 2টা লোক এসে আমাকে নিয়ে গেল। দেখি একটা বিশাল বড় গোডাউন। আমি গোডাউনে গিয়ে দেখি প্রিয়াকে করে সাজিয়ে চেয়ারে বসে রেখেছে, আর আদিবাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি যেতে মিজান আমাকে ওপর থেকে বলতে লাগলো, তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না। তুই আমার সকল লোকদের ধরে অ্যারেস্ট করেছিস আর তাদের আইনের আওতায় নিয়ে শাস্তি দিয়েছিস। আমি জানি ওদের ফাঁসি হবে। তুই আমার আর অনেক বড় ক্ষতি করেছিস। তুই আমার প্রতিটি ব্যবসায় হাত দিয়েছিস। প্রিন্সিপালকে তুই ধরেছিস, অভিকে মেরে ফেলেছিস, রশিদ সাহেবকে ধরে ফেলেছিস। আমার যত জায়গা আছে সেখানেও লোক পাঠিয়ে পুড়িয়ে দিয়েছিস। কি ক্ষতি করেছিলাম আমি তোর? তুই চাইলে আমার হয়ে কাজ করতে পারিস। আমি এখনও তোকে একটা চান্স দিচ্ছি। এত কিছু করার পরও তুই কি করে ভাবলি তোর সাথে আমি হাত মেলাবো? তোর জন্য প্রতিটা ছেলে নষ্ট হচ্ছে। আজ তোর জন্য প্রতিটা ছেলে নেশায় আসক্ত। এমন কোনো খারাপ কাজ নেই যে তুই নেই। নারী পাচার থেকে শুরু করে ধর্ষণ করা, মাদকদ্রব্য চোরাচালান, অস্ত্র পাচার, সব কিছুতেই তুই আছিস। তোর প্রতিটি ব্যবসায় আমি হাত দিয়েছি এবং সেগুলো ধ্বংস করতে চেয়েছি। আমি তোকে ভালো মতন বলেছিলাম, কিন্তু তুই কথাটা শুনলি না। ওই কে আছিস? এই অফিসারকে একটু আদর যত্ন করে দে। তখনই 2জন আমাকে মারতে আসলো। আমি সেগুলোকে মারতে লাগলাম। একে একে সবাই আমাকে মারতে লাগলো। আমি একের পর এক সবাইকে মেরে বাড়িতে শুয়ে আছি। আর তখনই দেখতে পেলাম আদিবার গায়ে একজন হাত দিচ্ছে, আর মিজান প্রিয়ার গায়ে হাত দিয়েছে। তখন মিজান আমাকে বলতে লাগলো, তুই যদি আমার লোকের গায়ের মধ্যে একবার হাত দিস তাহলে আদিবার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিব। আর প্রিয়াকে কি করবো সেটা তো তোকে বলে দিতে হবে না। তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। না, তুই ওদের কিছু করবি না। তোর যা শত্রু তোরা তা আছে সব আমার সাথে কর, তবুও তুই ওদেরকে ছেড়ে দে। ওরা তো তোর সাথে কোনো কিছু করেনি, ওরা তো নির্দোষ। ওরা কিছু করেনি তাতে কি হয়েছে? তোর সাথে তো ওদের কানেকশন আছে। আদিবাকে দেখেছিস? কেন জানি দেখতে খাইতে ইচ্ছা করে। আহ, কুত্তার বাচ্চা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো নোংরা মানুষের বাঁচার কোনো অধিকার নেই। ফোর্স ফায়ার করো। তখনই চারিদিক থেকে গুলি করতে লাগলো। মিজানের লোকেরা পাল্টা গুলি করতে লাগলো। আমি প্রিয়া আর আদিবাকে ছাড়িয়ে দিলাম আর এখান থেকে বাইরে চলে যেতে বললাম। তারপর আমি মিজানকে মারতে লাগলাম। মিজানকে মারতে মারতে হাত না করে ফেললাম, আর আমি রাগে বলতে লাগলাম, তোর না দেশে বিদেশে এত ক্ষমতা, তোকে না সবাই ভয় পায়। এখন সবাই কই? ডাক দে। সবাইকে কেউ নেই, সবাইকে আমি শেষ করে দিয়েছি। তুই পুলিশের সম্পর্কে ধারণা নেই। গোটা পৃথিবীতে আমাদের কানেকশন আছে। পাকিস্তানে ফিরোজ ভাই, সৌদির আরিয়ান খান, দুবাইয়ের ডন, সবাই শেষ। আমাকে মাফ করে দে। আমি এখন থেকে ভালো হয়ে যাব।
তবু আমাকে বাঁচা, আমি এরকম খারাপ কাজ আর করব না। আমি মিজানকে গুলি করে দিলাম আর মিজান কাটা মুরগির মতো ছটপট করতে করতে মারা গেল। তারপর সবাইকে অ্যারেস্ট করে থানায় পাঠিয়ে দিলাম। আমি আদিবার প্রিয়াকে নিয়ে ফিরলাম। আদিবাকে বাসায় পৌঁছে দিলাম। তারপর আদিবা আমাকে বলল, প্রিয়া তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে অনেক ভালো রাখবে। আমি না হয় তোমার স্মৃতিগুলো নিয়ে একটা থাকবো। আমি জানি তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই, আর কখনো হবেও না। তুমি এখন প্রিয়াকে ভালোবাসো। দোয়া করি তোমরা সুখী হও। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। এখানে থাকলেই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করবে। ভালো থেকো। এই বলে আদিবা বাসায় চলে গেল। আর তখন প্রিয়া আমাকে গাড়িতে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও নিজের অজান্তে প্রিয়াকে জড়িয়ে ধরলাম। তারপর আমি প্রিয়াকে নিয়ে কাজী অফিসে চলে গেছিলাম। কাজী অফিসে এসে বিয়েটা করে নিলাম। টুকটুকি বেনারসি, হালকা মেকআপ, দেখতে যেন লাল পরীর মতো লাগছে। বিয়ে করে নতুন বউ নিয়ে বাসায় ফিরছি। আজকে বাবা মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতো। আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। আর তখনই দেখি প্রিয়ার শাড়ি পাল্টে একটা কালো শাড়ি পরেছে আর সাজগোজ তুলে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কেন করলে? তখন উত্তরে প্রিয়া আমাকে বলতে লাগলো, শোনো, আমার আর এসব পড়তে এখন ইচ্ছে করে না। তোমার বউ হতে পেরেছি, এতেই অনেক। এতেই আমি সন্তুষ্ট এবং সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আজকে থেকে বাইরের খাবার বন্ধ। আমি রান্না করছি, তুমি গিয়ে শুয়ে থাকো। আর না হলে আমি খাবার খাওয়ার জন্য ডেকে দিব। এ বলে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্না করে এসে রান্না করতে লাগলাম। এদিকে আমি শুয়ে আছি, কিন্তু ভালো লাগছে না। কেমন যেন প্রিয়ার কাছে যেতে ইচ্ছা করছে। কোনো কিছু না বলেই প্রিয়াকে পেছন থেকে পেটে শক্ত করে ধরে দিলাম আর ঘাড়ে মুখ ডুবিয়ে দিলাম। তখন প্রিয়া আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, এতদিন ফিরেও তাকাওনি, আর এখন বিয়ে করে মাথাটা নষ্ট হয়ে গেছে? এভাবে দুষ্টুমি করলে কিন্তু রান্না করতে পারবো না। জড়িয়ে ধরে আছো, এভাবেই থাকো, অন্য কিছু এখন করার দরকার নেই। তাড়াতাড়ি রান্না করো, খুব আদর করতে ইচ্ছে করছে। আমি কেমন যেন একটা নেশার ঘরে আছি। এই নেশা আদর না করা পর্যন্ত কাটবে না। এসব হচ্ছে না স্যার। আজকে আমাদের বাসর রাত, তাই নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তারপর বাকি সব দেখা যাবে। এখন এইটুকুতেই সীমাবদ্ধ থাকো। আমি জড়িয়ে ধরে ওর ঘাড়ে চুমু দিতে লাগলাম আর ও রান্না করতে লাগলো। আমি ওর সাথে দুষ্টুমি করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। প্রিয়া রান্না শেষ করে আমাকে খাইয়ে দিল। আমিও প্রিয়াকে খাইয়ে দিলাম। তারপরও অজু করে দুজনে দুরাকাত নকল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তারপর আমি শুয়ে পড়লাম। আর প্রিয়া লাইট বন্ধ করে আমার বুকে আসলো। আমি তাকে জড়িয়ে ধরে ওর উপরে উঠে 2 হাত চেপে ধরে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বললাম, অনেক কিছুতেই তাড়াহুড়ো করা, তাই না? চিন্তা করবেন না, আমি আজকে আপনাকে মা হওয়ার জন্য ব্যবস্থা করছি। তখন দেখব কি করে এসব কিছু সহ্য করেন। স্বামী সন্তানকে দেখতে দেখতে আপনার জীবন পার হয়ে যাবে। চুপ, আর একটা কথা বলবে না। লজ্জা শরম নাই তোমার? নাকি আপনার কাছে আসছে শুধুমাত্র মা হওয়ার জন্য? বুঝতে পেরেছেন? তখনই আমার ঠোঁট চোরা দখল করে নিলাম। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।